হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভ ডিপ ইন ইউ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে যে ডিপার্টমেন্ট রয়েছে হায়দ্রাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, তারই রিক্রুটমেন্ট বেরিয়েছে সদ্য। তো আজকে আমি নিয়ে এসেছি 2017 সালের অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের টেকনিশিয়ান বি ইলেকট্রিশিয়ানের পেপার, তারই সলভ নিয়ে চলে এসেছি। তো চলো দেখি। দেখো, টেকনিশিয়ান বি ইলেকট্রিশিয়ান পোস্ট ছিল। নাম্বার অফ কোয়েশ্চেন ছিল 80টা। সময় অর্থাৎ টেস্ট ডিউরেশন ছিল 120 মিনিট। ওকে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেন আমরা সলভ করবো। টোটাল ছিল 80টা কোয়েশ্চেন, আমরা সলভ করবো আজকের সেশনে হচ্ছে 40টা কোয়েশ্চেন। তো চলো শুরু করি। Question number 1. If three capacitor of 5 farad, 10 farad and 15 farad capacitance are connected in parallel, what is the resultant capacitance? কি বলেছে? 5, 10 and 15 farad capacitance connected in parallel. প্যারালাল বলা আছে, তাহলে রেজাল্টেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে? দেখো, প্যারালালে লাগালে কি হবে? প্যারালালে যদি লাগাই তাহলে কি হবে? এটা হচ্ছে, যদি আলটিমেট যে রেজাল্টেন্ট ক্যাপাসিট্যান্স ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। যদি সিরিজে হতো তাহলে কি হতো? 1 বাই C ইকুইভ্যালেন্ট অর্থাৎ রেজাল্টেন্ট ক্যাপাসিট্যান্স equals to 1 by C1 plus 1 by C2 plus 1 by C3। কিন্তু আমাদের কি চেয়েছে? প্যারালালে চেয়েছে। তাহলে আমরা কি করব? C1 plus C2 plus C3। অর্থাৎ আমাদের কাছে কি হবে তাহলে? C equivalent equals to 5 plus 10 plus 15 equals to 30 farad। হয়ে গেল? তাহলে রাইট আনসার হয়ে যাবে 30 farad। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 2। হোয়াট ইজ XLPE? XLPE এর ফুল ফর্ম জানতে চেয়েছে। দেখো, এই X মিন্স ক্রস, X মিন্স ক্রস, L ফর লিঙ্কড, E for poly, E for ethylene। ইথিলিন। তাহলে কি হলো? ক্রস লিঙ্কড পলিইথিলিন কেবল। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে রাইট আনসার। হয়ে গেল। নেক্সট, MCCB। হোয়াট ইজ MCCB? MCCB ফুল ফর্ম জানতে চেয়েছে। দেখো, M স্ট্যান্ডস ফর মোল্ডেড, molded, C stands for case, C stands for circuit, and B stands for breaker। ব্রেকার। তাহলে কি হলো? মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। দেখো, অপশন সি হচ্ছে রাইট আনসার। হয়ে গেল। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 4। স্ট্যান্ডার্ড ভোল্টেজ পার সেল অফ আ লেড অ্যাসিড ব্যাটারি। দেখো, এখানে কিন্তু বলেছে পার সেল ভোল্টেজ, হ্যাঁ, টোটাল ভোল্টেজ ধরো না, কিন্তু পার সেল ভোল্টেজ আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো লেড অ্যাসিড ব্যাটারি পার সেল ভোল্টেজ কত? এটা আছে, কিন্তু এখানে অপশনে 2 আছে। এটা অ্যাকচুয়ালি হয় কত? 2.1 ভোল্ট। ওকে, মনে রাখবে 2.1 ভোল্ট হয়, সেটা এখানে অপশন 2 রয়েছে। তো 2 ভোল্ট আমরা এখানে নেব। বোঝা গেল? নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 5। হোয়াট ইজ এসপিবি সেল? এসপিবি এটার ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে। এসপিবির ফুল ফর্ম কি? এসপিবির ফুল ফর্ম হচ্ছে সোলার ফটোভোল্টাইক সেল। সোলার ফটোভোল্টাইক সেল, ঠিক আছে। দেখো, অপশন ডি তে রয়েছে সোলার ফটোভোল্টাইক সেল। তো এসপিবির ফুল ফর্ম সোলার ফটোভোল্টাইক সেল। বোঝা গেল? নেক্সট,
দেখো কোয়েশ্চেন নাম্বার 6, ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার কারেন্ট উইদাউট ব্রেকিং দ্য সার্কিট। কোনো একটা সার্কিটকে ব্রেক না করে তার আমরা কারেন্ট মাপবো কি করে? তোমরা নিজেরাই দেখো, মনে পড়বে যে টং টেস্টার অথবা আর একটা নাম কি, ক্ল্যাম্প অন মিটার, ক্ল্যাম্প মিটার। টং টেস্টার অথবা ক্ল্যাম্প মিটার, এই দুটো জিনিস একই মিটার, আমরা দুটো নাম দিয়েছি এখানে। তো দেখো অপশন সি তে রয়েছে ক্ল্যাম্প অন মিটার, যেটাকে আমরা কিন্তু অ্যাজ এ সিটির মতো কাজ করে। সিটি তোমরা যদি দেখে থাকো, সিটি কেমন হয় না, একটা ধরো একটা ওয়্যার রান করছে, তার আমরা কারেন্ট মাপবো কি করে? তার চারিদিকে আমাদের একটা কয়েল, যেটাকে আমরা অ্যাজ এ সেকেন্ডারি ওয়াইন্ডিং বলতে পারি। তো এটা কিন্তু টাচ করা নেই, মানে ইলেকট্রিক্যালি কোনো কানেকশন নেই। তো আমরা কি করি, এখান দিয়ে দুটো কানেকশন বের করে নিই, যেটা কিন্তু একটা অ্যামমিটারে লাগানো থাকে। ওকে, এটা একটা অ্যামমিটারে লাগানো থাকে। তেমনি করে যেমনটা মাল্টিমিটার হয়, তেমনি টং টেস্টারও মাল্টিমিটারের মতো দেখতে, বাট তার সাথে একটা সিটি অ্যাটাচ থাকে। ওকে, তার সাথে একটা সিটি অ্যাটাচ থাকে। মিটারটা ঠিক কেমন দেখতে হয়, মিটারটা ঠিক এমন দেখতে হয়। এর সাথে একটা অ্যাটাচমেন্ট হ্যান্ডেল থাকে, যেটার মধ্যে দিয়ে আমাদের কি করতে হয়, কারেন্টের লিডটাকে নিয়ে যেতে হয়। এখান দিয়ে যদি পাস করাই আমরা কারেন্টের লিডটা, তাহলে কিন্তু এখানে অ্যামমিটারের সাহায্যে কিন্তু কারেন্ট মেপে দেয়। সার্কিটটাকে ব্রেক না করে আমরা কারেন্ট মাপতে পারি কার সাহায্যে, ক্ল্যাম্প অন মিটারের সাহায্যে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, which component is used to improve the power factor of an inductive circuit? একটা ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর আমরা কিভাবে ইমপ্রুভ করব? দেখো, যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা মানে কি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা মানে কিন্তু ইউনিটির দিকে যাওয়া, ওকে, ইউনিটির কাছে যাওয়া। তো ইমপ্রুভ আমরা করব কি করে, ইউনিটি করব কি করে? তার মানে আমাদের সার্কিটটা কিছুটা হলেও রেজিস্টিভের দিকে যেতে হবে। তাহলে আমাদের এই যে ইন্ডাকটিভ সার্কিট, তাহলে ইন্ডাকটিভ সার্কিটের ইন্ডাকটেন্সকে কমাতে হবে, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সকে কমাতে হবে। তো এটা কমাবো কি করে? আমাদেরকে করতে হবে কি, যে একটা ক্যাপাসিটার প্যারালালে লাগাতে হবে। অর্থাৎ দেখো, যে যদি আমি একটুখানি ডায়াগ্রাম আঁকি, ভেক্টর ডায়াগ্রাম আঁকি, দেখো এটা যদি আমাদের ভি হয়, তো ভি, আর এটা হচ্ছে আমাদের কারেন্ট। তো এটা রেজিস্টিভ সার্কিট, ইন ফেজে চলে। এবারে আমাদের যদি এখানে তোমার এক্সি হয়, তাহলে এইদিকে তোমাকে, আচ্ছা যদি এইদিকে তোমার এক্সেল হয়, তাহলে ঠিক উল্টো দিকে কাজ করে কে, এক্সেল। আর এক্সি একে অপরের সাথে 180 ডিগ্রি অপোজ করে, 180 ডিগ্রি। এক্সেল অ্যান্ড এক্সি, দে আর অপোজিট ইন ফেজ, তাহলে তারা যদি একে অপরের থেকে 180 ডিগ্রি অপোজ করে, তাহলে কি হবে, যতটা এক্সেল আর এক্সি কমপ্লিট করার পরে যেটা দাঁড়াবে, অর্থাৎ সাপোজ ধরো এই পর্যন্ত দাঁড়ালো, আগে কতটা ছিল, আগে তোমার ছিল সার্কিটের টোটাল সার্কিট এই ছিল, এখন কতটা হয়েছে, এখন দেখো অ্যাঙ্গেল কমে গেছে, এখন অ্যাঙ্গেল কমে গেছে। তো অ্যাঙ্গেল যদি কমে যায়, তাহলে কস ফাই এর ভ্যালু কম হবে। কস ফাই এর ভ্যালু যদি কমে যায়, তাহলে কি হবে, পাওয়ার ফ্যাক্টর ইউনিটির দিকে যাবে। পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইউনিটির দিকে যাবে। তাহলে এখানে কি করব, আমরা ক্যাপাসিটরকে প্যারালালে ইউজ করব, তবে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে। বোঝা গেল? নেক্সট বলছে রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ ডিনোটেড বাই, রিঅ্যাক্টিভ পাওয়ার, দেখো আমরা যদি একটু পাওয়ার ট্রায়াঙ্গেলটা আঁকি, তো এটা কি, এটা হচ্ছে তোমার ট্রু পাওয়ার,
যেটাকে আমরা VI cos phi দ্বারা ডিনোট করি। আর যদি আমাদের ইউনিট বলতে বলো তাহলে কি বলবো আমরা, KW। আর এটা কি, এটা হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার যেটাকে আমরা কি বলি, VI sin phi। আর যদি আমাদের ইউনিট বলতে বলো তাহলে KVA রিঅ্যাক্টিভ, KVAR। আর এটা হচ্ছে তোমার অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার, তো অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা কি দ্বারা ডিনোট করি, V ইন্টু I। V ইন্টু I সেটা কি হয়, KVA। এটা দ্বারা আমরা ডিনোট করি। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার KVA, ট্রু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার সেটা হচ্ছে KW বা কিলোওয়াট। আর রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা KVAR দ্বারা ডিনোট করি। তাহলে এখানে আমাদের কি জানতে চেয়েছে, রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে দেখো রিঅ্যাক্টিভ পাওয়ার কিন্তু KVAR হবে। ওকে, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ ইউজড ইন আ সার্কিট টু প্রিভেন্ট ইলেকট্রিক্যাল শক। ইলেকট্রিক্যাল শকের হাত থেকে বাঁচতে আমাদের কি ইউজ করব, দেখো এমসিবির কাজ কি। এমসিবির কাজ হচ্ছে ওভার কারেন্ট আটকানো। কিসের, অ্যাপ্লায়েন্সকে প্রোটেক্ট করে ফ্রম ওভার কারেন্ট অথবা শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট কারেন্ট, ঠিক আছে। এমসিসিবিরও কাজ একই, এমসিসিবির কাজও শর্ট সার্কিট কারেন্টের হাত থেকে বাঁচানো। দেখো আর্থ টেস্টার আমরা কি করি, আর্থ টেস্টারে আর্থ রেজিস্ট্যান্স মেজার করি। আর্থ রেজিস্ট্যান্স মেজার করি, আর এটা হচ্ছে এখনকার তোমার ইএলসিবি মডিফাইড ফর্ম। ইএলসিবি কি বললাম, ইএলসিবি অর্থাৎ আর্থ লিকেজ সার্কিট ব্রেকারের মডিফাইড ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে আরসিসিবি। তো আরসিসিবির কাজ কি, আরসিসিবির কাজ হচ্ছে লিকেজ কারেন্ট বা শকের হাত থেকে বাঁচানো। লিকেজ কারেন্ট বা প্রিভেন্ট শক। ঠিক আছে, লিকেজ কারেন্টের হাত থেকে বাঁচানো অথবা প্রিভেন্ট শক বা শকের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু আমরা আরসিসিবি ইউজ করি। এটার ফুল ফর্ম কি, ফুল ফর্ম হচ্ছে কিন্তু রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, বোঝা গেল। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার আমরা কেন লাগাবো, লিকেজ কারেন্টের হাত থেকে বাঁচার জন্য অথবা শকের হাত থেকে বাঁচার জন্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, 1 unit of electric energy is equal to, 1 ইউনিট ইলেকট্রিক্যাল এনার্জি কার সাথে সমান। তো এনার্জির ইউনিট আমরা কি জানি, ইলেকট্রিক্যাল এনার্জির ইউনিট কিলোওয়াট আওয়ার। তো 1 ইউনিট বলেছে তার মানে কত, 1 কিলোওয়াট আওয়ার। তাহলে 1 কিলোওয়াট আওয়ার হচ্ছে এনার্জির ইউনিট। দেখো কেডব্লিউ মানে কি, কিলোওয়াট, এটা তো পাওয়ারের ইউনিট, এটা তো এনার্জির ইউনিট নয়, এটা পাওয়ারের ইউনিট। এটা আর কেভিএ দিয়েছে, এটা কেভিএ বা আর কেভিএ, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট। এটা কি বললাম, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট, রিঅ্যাক্টিভ পাওয়ার কেভিএ। আর এটা তো অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এর মধ্যে বাকিগুলো কিন্তু কোনোটাই এনার্জির ইউনিট নয়, এটা অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে তিনটেই পাওয়ারের ইউনিট, এনার্জি ইউনিট কিন্তু এই একটাই, কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, দ্য কালার কোড অফ 56 কিলো ওহম। 56 কিলো ওহম একটা রেজিস্টার আছে, তার কালার কোড আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো দেখো ফার্স্টে কি রয়েছে, 5 কালারটা কিসের আছে। দেখো তোমাদের যদি সেই ছড়াটা মনে না থাকে, আমি একবার লিখি, বি বি রয় গুড ব্যাটসম্যান, very good
উইকেট কিপার। ঠিক আছে, তো দেখো 5 নম্বর কিসে আসছে? ফার্স্ট কিসে আসছে 0, 1, 2, 3, 4, 5। 5 কিসে আসছে? জি। জি ফর কি? জি ফর হচ্ছে গ্রিন। গ্রিন, জি ফর গ্রিন। তাহলে দেখো এখানে গ্রিন কে আছে? এই দেখো একটা গ্রিন রয়েছে, বাকিগুলোতে গ্রিন নেই। তো এখানেই বোঝা গেল যে অপশন সি হবে। তারপরেও আমরা দেখি যে 6 কিসে আসছে। দেখো বি ফর ব্যাটসম্যান, 6 তারপরেরটাই আসছে 6, ব্যাটসম্যান। তো বি ফর ব্লু, ব্লু এসে গেল। এবার হচ্ছে কিলো ওহমস, কত কিলো ওহমস বলেছে? 56 কিলো ওহমস, তার মানে 1000। 1000 হতে গেলে আমাদের কটা হতে হবে? আমাদের কত পেয়েছি? 5 পেয়েছি, 6 পেয়েছি, আর আমাদের 56 হয়ে গেছে। তাহলে আরো 1000 হতে হবে 1 কিলো। তার মানে 1000 মানে 10⁻3। তার মানে 3টা লাগবে আমাদের। 3 দেখো কততে আছে? 3 তে কি আছে? অরেঞ্জ আছে। এটা হয়ে যাবে 10⁻3। তাহলেই হয়ে গেল 56 কিলো ওহম। তাহলে অপশন সি রাইট আনসার মিলে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, the forward voltage drop of silicon diode। সিলিকন ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ জানতে চেয়েছি। একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে রয়েছে, অর্থাৎ তার মধ্যে কি হচ্ছে? কারেন্ট ফ্লো হচ্ছে। ফরওয়ার্ড বায়াসে রয়েছে মানে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তো কারেন্ট ফ্লো হলে এটা একটা ভোল্টেজ ড্রপ করবে। যদি এটা সিলিকন হয়, যদি এটা সিলিকন হয়, তাহলে সিলিকনের ভোল্টেজ ড্রপ কত? 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট। যদি সিলিকনের জায়গায় থাকতো জার্মেনিয়াম, জার্মেনিয়াম থাকতো, জার্মেনিয়াম কত ভোল্টেজ ড্রপ করতো? 0.3 ভোল্ট। 0.3 ভোল্ট ড্রপ করতো জার্মেনিয়াম। সিলিকন কত করে? সিলিকনের যদি ডায়োড বা সিলিকনের মেটেরিয়াল দিয়ে ডায়োড তৈরি করি আমরা, সেটা হচ্ছে 0.7 ভোল্ট ড্রপ করে। ঠিক আছে, তাহলে সিলিকন ডায়োড কত ভোল্ট ড্রপ করবে? অপশন এ 0.7 ভোল্ট ড্রপ করবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, ইন অ্যান আরসি সার্কিট। আরসি সার্কিট, আরসি সার্কিটের কথা বলা হয়েছে। বলেছে যে 1 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর নেওয়া হয়েছে, আর রেজিস্ট্যান্স নেওয়া হয়েছে 1 কিলো। হোয়াট ইজ দ্য টাইম কনস্ট্যান্ট? তো টাইম কনস্ট্যান্টের ফর্মুলা কি? টাইম কনস্ট্যান্ট ইকুয়ালস টু আর ইন্টু সি। আরসি সার্কিটের টাইম কনস্ট্যান্ট হচ্ছে আরসি। তো আর কত বলা আছে? 1 মাইক্রোফ্যারাড, 1 ইন্টু 10⁻⁻6 মাইক্রো যেহেতু। আর ও সরি, এটা সি এর ভ্যালু। আর কত বলা আছে? আর হচ্ছে 1 কিলো ওহম, মানে 10⁻³ ওহম। তাহলে আমাদের কাছে কত আসছে? সেটা হচ্ছে 1 ইন্টু 10⁻³ তাহলে দেখো 1 মিলি, মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড বোঝা গেল। 1 ইন্টু 10⁻³ সেকেন্ড মানে হচ্ছে 1 মিলি সেকেন্ড বোঝা গেল। তাহলে রাইট আনসার হয়ে গেল 1 মিলি সেকেন্ড। যদি এটা, যদি এটা আরসি সার্কিটের কথা বলা হয়েছে, যদি এটা আরএল সার্কিট বলতো, সাপোজ যদি এটা বলতো আরএল সার্কিট, তাহলে কি হতো? আরএল সার্কিটের টাইম কনস্ট্যান্ট ইকুয়ালস টু এল বাই আর। মনে থাকবে, আরএল সার্কিটের টাইম কনস্ট্যান্ট কি? এল বাই আর। ওই এল এর ভ্যালু এখানে বসিয়ে দেবে, আর এর ভ্যালু বসিয়ে দেবে, টাইম কনস্ট্যান্ট বেরিয়ে যাবে ইন সেকেন্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, the circuit element which resists change in current through it by the action of magnetic field। by the action of magnetic field, তো ম্যাগনেটিক ফিল্ডের অ্যাকশন দ্বারা কে, কোন এলিমেন্ট এই যে কারেন্টের চেঞ্জেস, চেঞ্জ ইন কারেন্টকে বাধা দেয়? তো জানো যে ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স হচ্ছে কারেন্টের চেঞ্জেসকে বাধা দেয়। কি করে? রেজিস্ট চেঞ্জ ইন কারেন্ট, চেঞ্জ ইন কারেন্ট। আর ক্যাপাসিটেন্স কি করে? ক্যাপাসিটর, ক্যাপাসিটর কি করে? সে ভোল্টেজের চেঞ্জেসকে বাধা দেয়। রেজিস্ট করে।
রেজিস্ট ভোল্টেজ চেঞ্জ। তাহলে এখানে কি বলেছে আমাদের, কারেন্টের চেঞ্জেসের কথা বলেছে। কারেন্টের চেঞ্জেসকে কে বাধা দেয়, ইন্ডাকটেন্স বাধা দেয়, ইন্ডাক্টর। তো ইন্ডাক্টর বাধা দেয় কিসের দ্বারা বাধা দেয়, বাই দা অ্যাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তোমরা জানো ইন্ডাক্টরকে আমরা যদি সাপ্লাই দিই সে ম্যাগনেট হয়, তো সেই ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা কিন্তু সে কারেন্টের চেঞ্জেসকে বাধা দেয়। ঠিক আছে, নেক্সট question number 15. For a 100 ohm resistor to withstand 20 volt across the terminal, what should be its power rating? বলেছে যে একটা রেজিস্ট্যান্স আছে, তার অ্যাক্রসে আমরা ভোল্টেজ মাপছি, কত ভোল্ট দেখাচ্ছে ভোল্টমিটার, 20 ভোল্ট। এখানে কত দেখাচ্ছে, 20 ভোল্ট। রেজিস্ট্যান্সটা কত, 100 ওহম রেজিস্ট্যান্স, 100 ওহম। তাহলে আমাদের পাওয়ার জানতে চাইছে, তাহলে পাওয়ারের ফর্মুলা, দেখো পাওয়ারের ফর্মুলা কি জানি আমরা, যে পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তো পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, তো ভি স্কোয়ার, ভি কত 20 ইন্টু 20, আর কত 100, তাহলে আমাদের কাছে কত এলো 4 ওয়াট। দেখো 4 ওয়াট আনসার আছে, অপশন ডি তে রয়েছে 4 ওয়াট। যদি পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর কোথা থেকে এলো যদি না জানো, দেখো পি ইকুয়ালস টু আমরা কি জানি, ভি ইন্টু আই। সেখান থেকে আমরা যদি বলি যে আই ইকুয়ালস টু কি, ভি বাই আর, এটাও লিখতে পারি। তাহলে সেখান থেকে আমরা দেখো উপরে ভি ইন্টু ভি মানে ভি স্কোয়ার, নিচে কি আর, তাহলে আমাদের পি ইকুয়ালস টু কি এলো, ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে এখানে অপশন 4 রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, কি বলেছে, দ্য স্মলেস্ট রিজিয়ন অফ বিজেটি, বিজেটি মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বাইপোলার জাংশন ট্রানজিস্টরের স্মলার রিজিয়ন কোনটা? এটা কি বিজেটি, এটা হচ্ছে এমিটার রিজিয়ন, এটা বেস, এটা হচ্ছে কালেক্টর। তো রিজিয়ন দেখো সব থেকে ছোট কে আছে, বেস রিজিয়নটা সব থেকে স্মলেস্ট, তারপরে কি আছে এমিটার রিজিয়ন, তারপর সব থেকে বড় হয় কালেক্টর রিজিয়ন। ঠিক আছে, তাহলে সব থেকে স্মলেস্ট হচ্ছে বেস রিজিয়ন, বোঝা গেল। নেক্সট একটা অঙ্ক দেওয়া রয়েছে, অঙ্ক হচ্ছে 55 স্কোয়ার মাইনাস 45 স্কোয়ার। এটার কিছুই নয়, 55 কে এ ধরো, 45 কে বি ধরো, তাহলে কি রয়েছে এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে। তাহলে এটার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি কত, যদি দুটো প্লাস করো দেখো 100 আসবে, আর ইন্টু দুটো মাইনাস করলে কত আসবে 10, তাহলে আমাদের কত এলো 1000। দেখো অপশন ডি হয়ে যাবে রাইট আনসার, বোঝা গেল। নেক্সট question number 18, in a DC machine the efficiency is maximum when, একটা ডিসি মেশিনের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে কখন, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে তখন যখন কনস্ট্যান্ট লস আর ভেরিয়েবল লস সমান হবে, কনস্ট্যান্ট লস অ্যান্ড ভেরিয়েবল লস যখন সমান হবে, বোঝা গেল। এটার ডেসক্রিপশন যদি আমাকে দিতে হয় তাহলে অনেক বড় ডেসক্রিপশন এখানে হবে, তার জন্য আমাকে কমেন্ট করো যে ডিটেলস এক্সপ্লেনেশন দাও, তাহলে আমি ডিটেলস এক্সপ্লেনেশনের জন্য আলাদা ভিডিও করে দেবো। বাট এখানে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর এক্সপ্লেনেশন দিচ্ছি না, যেগুলো দেওয়া যাবে সেগুলো দিয়ে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, in a LC circuit, in a LC series circuit, series resonance circuit, the resonance frequency is, oh sorry, in a LC series resonance circuit at resonance frequency, resonance frequency কখন হবে না, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কখন হবে, দেখো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যখন হবে আমরা জানি কি xc ইকুয়ালস টু
এক্সেল হবে যখন, তখনই হবে কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। আর কি হবে তখন? তখন সার্কিট কি হয়ে যাবে? সার্কিট হয়ে যাবে রেজিস্টিভ। সার্কিট হয়ে যাবে রেজিস্টিভ। আর কি হয়ে যাবে? পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। আর কি হয়ে যাবে? লো ইম্পিডেন্স বা লোয়েস্ট ইম্পিডেন্স বলতে পারো। ইম্পিডেন্স, লোয়েস্ট ইম্পিডেন্স তার মানে কি? হাইয়েস্ট কারেন্ট। হাইয়েস্ট কারেন্ট। তাহলে দেখো এক্সএল আর এক্সি সমান হবে কখন? এই যে এখানে লেখা আছে দেখো, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। এক্সি মানে কিন্তু ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, এক্সএল মানে হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স নয় কিন্তু, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এন্ড ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স যখন সমান হবে তখন হয়ে যাবে কি? তখন হয়ে যাবে রেজোনেন্স। তখন হয়ে যাবে রেজোনেন্স। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। A certain cable has an insulation of relative permittivity 4. If the insulation is replaced by another insulation of relative permittivity 2, the capacitance of the cable will be. বলছে যে একটা কেবেলের রিলেটিভ পারমিটিভিটি আছে 4, যদি সেই ইনসুলেশনটাকে আমরা আরেকটা ইনসুলেশন যেটার রিলেটিভ পারমিটিভিটি 2 সেইটা দ্বারা রিপ্লেস করি, তখন আমাদের ক্যাপাসিটেন্স কি হবে সেই কেবেলটা। দেখো, ক্যাপাসিটেন্স equals to epsilon into area by length. ওকে, তাহলে এপসাইলন অর্থাৎ কি? পারমিটিভিটি। এপসাইলন মানে কি? পারমিটিভিটি। এটাকে আমরা লিখতে পারি এপসাইলন মানে এপসাইলন 0 অর্থাৎ পারমিটিভিটি অফ এয়ার ইন্টু এপসাইলন রিলেটিভ, তাই না? রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি ইন্টু রিলেটিভ পারমিটিভিটি অফ এয়ার, দুটো গুণ করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, সরি পারমিটিভিটি অফ মেটেরিয়াল, সেটা ইন্টু তাহলে কি হবে? এরিয়া বাই লেন্থ। দেখো আমরা বলতে পারি তাহলে এখান থেকে যে ক্যাপাসিটেন্স যেটা, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিলেটিভ পারমিটিভিটি, সরি এপসাইলন আর। ঠিক আছে, ক্যাপাসিটেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এপসাইলন আর। তাহলে রিলেটিভ পারমিটিভিটি দেখো আগে কত ছিল? রিলেটিভ পারমিটিভিটি 4, এখন কত হয়েছে? 2। তার মানে কি হয়েছে? অর্ধেক হয়ে গেছে। যদি রিলেটিভ পারমিটিভিটি অর্ধেক হয়ে যায় তাহলে কি হবে? ক্যাপাসিটেন্স সেটাও অর্ধেক হয়ে যাবে। এপসাইলন আর, সরি এপসাইলন আর যদি হাফ হয়ে যায় তাহলে সি কি হবে? সিও হাফ হয়ে যাবে, যেহেতু এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে দেখো সেটা হচ্ছে অপশন এ হয়ে যাবে রাইট আনসার, হাফ। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21। সিম্বল ফর ইউনিট অফ কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্সের সিম্বল কি হবে? দেখো কন্ডাক্টেন্স ইকুয়ালস টু কি জানি? কার রেসিপ্রোকাল? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট কি ছিল? রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট কি? মো, যেটার সিম্বল আমরা কি জানি? এটা ওহমের উল্টো। তাহলে এখানে অপশন রাইট হয়ে যাবে, অপশন এ মো। বোঝা গেল? নেক্সট, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ক্যাপাসিটেন্স? ক্যাপাসিটেন্সের ইউনিট কি? ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। ঠিক আছে, নেক্সট, সেকেন্ডারি ওয়াইন্ডিং of a distribution transformer is connected as। secondary winding of a distribution transformer, distribution transformer তার secondary winding টা কেমন করা থাকে? secondary winding, primary winding কেমন করা থাকে? primary winding করা থাকে সেটা হচ্ছে তোমার ডেল্টাতে করা থাকে। এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং করা থাকে। আর সেকেন্ডারি ওয়াইন্ডিং কেমন করা থাকে? সেকেন্ডারি ওয়াইন্ডিং তোমার করা থাকে স্টারে।
কারণ আমাদের কি দরকার, নিউট্রাল দরকার, থ্রি ফেজ 4 ওয়্যার সিস্টেম দরকার, সেই জন্য আমাদের স্টার করা থাকে টু গেট দ্য নিউট্রাল। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। সেটা হয়ে যাবে তাহলে কি, অপশন বি স্টারে করা থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নম্বর 24, প্রপার্টি অফ কন্ডাক্টর। কন্ডাক্টরের প্রপার্টি কি আছে বা বৈশিষ্ট্য কি আছে, সেটা হচ্ছে অফার নিয়ারেস্ট জিরো রেজিস্ট্যান্স। দেখো, মিডিয়াম রেজিস্ট্যান্স বা হাই রেজিস্ট্যান্স যদি কন্ডাক্টরের হয় তাহলে কি কারেন্ট ফ্লো ভালো হবে? এটা কি তার ভালো বৈশিষ্ট্য? এটা তো ভালো বৈশিষ্ট্য নয়। এখানে দেখো কমপ্লিটলি ব্লক দ্য কারেন্ট, এটা কার বৈশিষ্ট্য? এটা তো ইনসুলেটরের বৈশিষ্ট্য, এটা তো ইনসুলেটরের বৈশিষ্ট্য, তাই না? তাহলে কন্ডাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে অফার নিয়ার টু জিরো, জিরোর কাছাকাছি, অর্থাৎ খুব লো রেজিস্ট্যান্স। লো রেজিস্ট্যান্স কার থাকে? সেটা হচ্ছে কন্ডাক্টরের। তাহলে এটা হয়ে যাবে রাইট আনসার, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, ফর্মুলা অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের ফর্মুলা দেখো, আর ইজ ইকাল টু রো ইন্টু এল বাই এ, লেন্থ বাই এরিয়া। দেখো রো ইন্টু এল বাই এ, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেল? নেক্সট, থ্রি রেজিস্ট্যান্স 4, 6 and 12 ohm are connected in parallel, their equivalent resistance will be। তাহলে কি হবে? আমরা কি জানি, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, যেহেতু প্যারালালে কানেকশন করা আছে দেখো, তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 করলে আমরা পেয়ে যাব, সরি 1/R ইকুইভ্যালেন্ট। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু দেখো 1/4 প্লাস 1/6 প্লাস 1/12 করলে যেটা হবে সেটা আসবে কত? দেখো আমাদের এলসিএম আসবে 12, তাহলে এটা কত আসবে 3 প্লাস 2 প্লাস 1, তাহলে যেটা আসবে 3 2 5 6/12, তাহলে আমাদের আসছে কত, হাফ। তাহলে আমাদের এসছে আর, সরি 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হাফ, তার মানে আর ইকুয়ালস টু 2, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 2 এসছে। ঠিক আছে, রাইট আনসার 2। দেখো কোয়েশ্চেন নাম্বার 27, two light of 75 watt 230 volt, 125 watt 230 volt connected in parallel and continuously glowing at 0.8 power factor for 8 hours per day and 1 month. Calculate the unit consumed. আমাদের কতটা এনার্জি কনজিউম করবে সেটা জানতে চাই। যে দুটো ল্যাম্পকে আমরা কি করেছি, প্যারালালে কানেক্ট করেছি, এরকম ভাবে প্যারালালে কানেক্ট করা আছে, যেখানে কত দেওয়া আছে 230 ভোল্ট অ্যাপ্লাই করা আছে। তাহলে একটা 75 ওয়াট আর একটা কত 125 ওয়াট, তাহলে দুজন মিলে কত কনজিউম করবে? যেহেতু তারা প্যারালালে কানেক্ট করা আছে, তাহলে টোটাল দুজনে যে টোটাল যা কানেক্ট করবে সেটা হচ্ছে 75 ওয়াট প্লাস 125 ওয়াট, তার মানে টোটাল 200 ওয়াট এটা কনজিউম করবে। বাট এখানে একটা জিনিস বলা আছে কি, তারা 0.8 পাওয়ার ফ্যাক্টরে এটা কনজিউম করছে। বাট একটা ল্যাম্প যেটা হচ্ছে রেজিস্টিভ লোড, কি লোড? ল্যাম্প হচ্ছে রেজিস্টিভ লোড, এটা মাথায় রাখতে হবে। ল্যাম্প কিন্তু রেজিস্টিভ লোড, যেটা কিনা 0.8 পাওয়ার ফ্যাক্টরে কিন্তু সে 200 ওয়াট কনজিউম করছে। যদি তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হতো, তাহলে কি বললাম, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে তো সে বিলং করে, রেজিস্টিভ লোড মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে বিলং করে, তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যদি হতো তাহলে কত হতো? তাহলে 200 বাই 0.8, তাহলে কত 250 ওয়াট, 250 ওয়াট। তাহলে তারা দুজন মিলে কতটা কনজিউম করছে এক ঘন্টাতে? 250 ওয়াট। তাহলে একদিনে কত ঘন্টা চলে? 8 ঘন্টা। তাহলে 250 ইন্টু 8, তাহলে এটা হয়ে যাবে 8 ঘন্টায় কত হচ্ছে। এবারে এক মাসে জিজ্ঞাসা করেছে, এক মাসে কতদিন? 30 দিন ধরে নেবো আমরা। তাহলে 30 দিন করলে যেটা আসবে আমাদের 60,000 ওয়াট আসবে, 60,000 ওয়াট আসবে। এবার আমাদের জিজ্ঞাসা করেছে ইউনিট কত,
তো ইউনিটে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, চলে আসবে আমাদের কত 60 ইউনিট। 60 ইউনিট হয়ে যাবে আমাদের রাইট আনসার। তাহলে এটা কিন্তু অনেকেই ভুল করে যে 0.8 পাওয়ার ফ্যাক্টরটা দেখে না, ঠিক আছে। 75 ওয়াট অ্যান্ড 125 ওয়াট দুটো যোগ করে দেয় 200 ওয়াট। দেখো 200 ওয়াট 8 ঘন্টা 30 দিন করে গুণ করলে কিন্তু আসবে না আনসার, ঠিক আছে। তো এটা অনেকেই ভুল করছে আমি দেখলাম। তো এটা এটা রাইট আনসার হয়ে যাবে কিন্তু 60। এই 0.8টা কিন্তু কাজে লাগবে পাওয়ার ফ্যাক্টর। ওকে, তাহলে নেক্সট দেখো 1 কিলো ক্যালোরি, 1 কিলো ক্যালোরি ইজ ইকুইভ্যালেন্ট টু কত জুল, সেটা আমাদের কাছে জানতে চাইছে। দেখো 1 ক্যালোরি মানে কত, 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। তাহলে 1 কিলো ক্যালোরি মানে 1000 ক্যালোরি, 1000 ক্যালোরি সমান কত, তাহলে 4.2 জুল। আমরা এটাকে 4 তাহলে 200 হয়, কিন্তু অ্যাকচুয়ালি 4.2 তো নয়, এটা আমরা 4.2 ধরে নিই। তাহলে এটা কত 4.184, এইটা হচ্ছে জুল। তাহলে এইটা এখন কত হবে, এটা যদি আমরা 1000 ক্যালোরিতে কনভার্ট করি সেটা হয়ে যাবে কত 4184 জুল। বুঝা গেল, এটা হয়ে যাবে অপশন সি 4184। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29। কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে, ফেজ ভোল্টেজ ভিপি ইন ডেল্টা কানেকশন সার্কিট ইজ ইকুইভ্যালেন্ট টু। ডেল্টা কানেকশনে ভিপি যেটা ফেজ ভোল্টেজ আছে সেটা কি হবে, দেখো আমরা যদি একটা স্টার কানেকশন আগে একটু দেখি, এটা হচ্ছে স্টার কানেকশন, ঠিক আছে। তো স্টার কানেকশনের একটা ওয়াইন্ডিং এর এগেনস্টে যেটা আমরা পাই সেটা হচ্ছে ভিপি, এখান থেকে এই পর্যন্ত। আর এটা দুটো ফেজের এগেনস্টে যখন আমরা পাবো সেটা কি হয়ে যাবে ভিএল। তাহলে এইখানে স্টার কানেকশনের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ভিএল ইকুয়ালস টু √3 ভিপি। সেইখানে দেখো এখান দিয়ে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা ফেজ কারেন্ট আইপি, আর এইখান দিয়ে যেটা কারেন্ট বেরোচ্ছে সেটা হচ্ছে আইএল। বাট এই কারেন্ট আইএল এবং আইপি তো সেম, তাহলে স্টার কানেকশনের ক্ষেত্রে আইএল ইকুয়ালস টু আইপি। এটা হচ্ছে স্টার কানেকশনের ক্ষেত্রে। ডেল্টা কানেকশনের ক্ষেত্রে কি হবে, ডেল্টা কানেকশন দেখো এটা ডেল্টা কানেকশন। তো ডেল্টা কানেকশনে দেখো আমি কি বললাম, একটা ওয়াইন্ডিং এর এগেনস্টে অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটাই ভিপি। তাহলে এইখান থেকে আর এই পর্যন্ত কি ভিপি, আর ভিএল কোনটা সেই আউটপুটেই বার করো, তুমি এটা আউটপুটে নিয়ে যাও। এইখানে যদি আমি ভাবি যে এটা ভিএল, তাহলে তুমি কি আলাদা জায়গা মাপলে, দেখো এইখানে ভিপি যে একটা ওয়াইন্ডিং এর অ্যাক্রসে মেপেছো, এটাও একটা ওয়াইন্ডিং এর অ্যাক্রসে। তাহলে ডেল্টা কানেকশনে ভিএল ইকুয়ালস টু ভিপি। আর কারেন্ট দেখো, কারেন্ট হচ্ছে এইখান দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আইএল, আর এর মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা কোনটা, সেটা হচ্ছে আইপি। বাট এইখানে যে আইএলটা বেরোচ্ছে সেই আইএলটা কি শুধু এই আইপি, এই পারের কারেন্ট নয় কি, এই পারের কারেন্টও তো আইপি রয়েছে, তাহলে দুটো আইপি এখানে আসছে। সেই জন্য এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে সেটা হচ্ছে আইএল ইকুয়ালস টু √3 আইপি ডেল্টা কানেকশনের ক্ষেত্রে। ওকে, তাহলে ডেল্টা কানেকশনে ভোল্টেজ সমান, কারেন্ট কিন্তু ডিফারেন্স। আইএল ইকুয়ালস টু √3 আইপি। আর স্টার কানেকশনের ক্ষেত্রে ভিএল ইকুয়ালস টু √3 ভিপি অ্যান্ড আইএল ইকুয়ালস টু আইপি। বোঝা গেল। তাহলে এখানে যেটা হবে সেটা কি বলেছে, যে ভিপি অর্থাৎ ফেজ ভোল্টেজ যেটা ডেল্টা কানেকশনে কার সাথে সমান, ভিএল এর সাথে সমান, লাইন ভোল্টেজ ভি লাইন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30। কারেন্ট ফ্লো ডিরেকশন ইন জেনারেটর ইজ ডিফাইন্ড বাই। যে জেনারেটরের মধ্যে যে কারেন্ট ফ্লো, কারেন্টের ডিরেকশন, সেটা আমরা কি রুলস দ্বারা ডিনোট করি, সেটা হয়ে যাবে কি রাইট হ্যান্ড রুল বা রাইট হ্যান্ড ফ্লেমিং রুল। রাইট হ্যান্ড ফ্লেমিং রুল, রাইট হ্যান্ড ফ্লেমিং রুল। জেনারেটরের ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড ইউজ করব। লেফট হ্যান্ড কোথায় ইউজ করব, লেফট হ্যান্ড আমরা ইউজ করব মোটরে, লেফট হ্যান্ড আমরা ইউজ করব মোটরে।
লেঞ্জেস ল তো এটা বলে না, কিরচফস ল তো দুটো রয়েছে, একটা কেসিএল একটা কেভিএল, যেটা আমাদের ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ল, সেটা এখানে কাজে লাগবে না। তো আমাদের মোটর বা জেনারেটরের মধ্যে কারেন্টের ডিরেকশন আমাদেরকে বলে দেবে, সেটা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অর ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। জেনারেটরের ক্ষেত্রে রাইট হ্যান্ড, জেনারেটরের ক্ষেত্রে কি বললাম, রাইট হ্যান্ড, আর মোটরের ক্ষেত্রে কিন্তু লেফট হ্যান্ড। এটা গুলাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মোটরের ক্ষেত্রে লেফট হ্যান্ড, জেনারেটরের ক্ষেত্রে রাইট হ্যান্ড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, হুইচ অফ দ্য ফলোইং প্রজেক্ট a cable against mechanical injury, or sorry, protects, which of the following protects a cable against mechanical injury? মেকানিক্যাল ইনজুরি থেকে বাঁচায় কে? একটা কেবলকে মেকানিক্যাল ইনজুরি থেকে বাঁচায়, সেটা হচ্ছে আর্মারিং। তোমরা জানো এই আর্মারিং করা থাকে কিসের না, জিআই অথবা গ্যালভানাইজড আয়রন। জিআই মানে কি, গ্যালভানাইজড আয়রন অথবা গ্যালভানাইজড স্টিল। ওকে, গ্যালভানাইজড আয়রন অথবা গ্যালভানাইজড স্টিল দিয়ে আর্মারিং করি। কেন আর্মারিং করি, সেটা হচ্ছে মেকানিক্যাল ইনজুরি, অর্থাৎ বাইরে থেকে কোনো আঘাত, বাইরের প্রেসার, তার হাত থেকে বাঁচাতে গিয়ে আমাদের কিন্তু এই আর্মারিং করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, দ্য ফলোইং সিস্টেম ইজ নট জেনারেলি ইউজড। কোন সিস্টেমটা আমরা জেনারেলি ইউজ করি না? দেখো, ওয়ান ফেজ 3 ওয়্যার, এটা কিন্তু আমরা করি। তোমাদের অড লাগলে, ওয়ান ফেজ মানে কি, ওয়ান ফেজ মানে ফেজ অ্যান্ড নিউট্রাল। সিঙ্গেল ফেজ যেটা আমরা বলি ফেজ অ্যান্ড নিউট্রাল, তার সাথে আমরা, এটা তো দুটো ওয়্যার হলো, ফেজ নিউট্রাল দুটো ওয়্যার হলো, তাহলে আর একটা ওয়্যার কি হবে, আর একটা ওয়্যার কিন্তু আমাদের আর্থ ওয়্যার হয়। ঠিক আছে, তাহলে এটা কি হলো, সিঙ্গেল ফেজ উইথ আর্থ। ঠিক আছে, তাহলে ওয়ান ফেজ 3 ওয়্যার সিস্টেম। দেখো, দেন 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম, এটা তো আমাদের প্রাইমারি ট্রান্সমিশন, প্রাইমারি ট্রান্সমিশনে থাকে। দেখো, 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম সেকেন্ডারি, বা এটা ডিস্ট্রিবিউশন বলতে পারো, ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম, 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম, এটা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের কাজে লাগে। ঠিক আছে, আর হচ্ছে যেটা আমাদের অড, যেটা আমরা ইউজ করি না, সেটা হচ্ছে ওয়ান ফেজ 4 ওয়্যার সিস্টেম, এটা আমরা ইউজ করি না। এটাই হচ্ছে রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে রাইট আনসার কি হলো, রাইট আনসার হলো অপশন বি। ওকে, রাইট আনসার কি হলো, অপশন বি, যেটা আমরা ইউজ করি না। দ্য সিস্টেম ইজ নট জেনারেলি ইউজড, ওয়ান ফেজ বা সিঙ্গেল ফেজ 4 ওয়্যার সিস্টেম, সিঙ্গেল ফেজ 4 ওয়্যার সিস্টেম আমরা ইউজ করি না। সিঙ্গেল ফেজ 3 ওয়্যার সিস্টেম আমরা ইউজ করি, 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশনে, প্রাইমারি ট্রান্সমিশনে আমরা ইউজ করি, আর হচ্ছে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম আমরা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে আমরা ইউজ করি। ওকে, তাহলে রাইট আনসার হয়ে যাবে অপশন বি, সিঙ্গেল ফেজ 4 ওয়্যার সিস্টেম। নেক্সট, দেখো, ট্রান্সমিশন লাইনে ইনসুলেটর কিসের তৈরি? ট্রান্সমিশন লাইনে আমরা যে ইনসুলেটর ব্যবহার করি সেটা হচ্ছে পোর্সিলিন। পোর্সিলিন, এই পোর্সিলিন হচ্ছে তোমরা যেটাকে বলো চীনামাটি, অর্থাৎ এটাতে কি থাকে, এটাতে পোড়ানো হয় কিছু মেটেরিয়াল একসাথে করে পোড়ানো হয়। কি মেটেরিয়াল না, কেওলিন, কেওলিন, ফেলসপার, ফেলসপার অ্যান্ড কোয়ার্টজ। এই তিনটে, কেওলিন, ফেলসপার অ্যান্ড কোয়ার্টজ, এই তিনটে মেটেরিয়ালকে মিশিয়ে আমরা কি করি, ফার্নেসে পোড়ানো হয়। ঠিক আছে, পোড়ানো হয়, পোড়ালে কি তৈরি হয়, আমাদের এই পোর্সিলিনটা তৈরি হয়, যেটা কি একটা গুড ইনসুলেটর, গুড ইনসুলেটর। সো এটা আমরা ট্রান্সমিশন লাইনে ইউজ করে থাকি এই ইনসুলেটরটা, এটা হচ্ছে পোর্সিলিন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 34, ইন আ 4 পোল ডিসি মেশিন, একটা 4 পোল ডিসি মেশিনে কি বলেছে, যে অল দ্য 4 পোলস আর নর্থ পোল, সবকটা পোল কি নর্থ পোল? এই যে সবকটা পোল যেটা রয়েছে, 4টে পোল আমরা এখানে আঁকলাম সাপোজ, এই 4টে পোল কি সবকটাই নর্থ পোল? না, কোনোদিনই না, 4টে পোল নর্থ পোল হতেই পারে না। অল্টারনেট পোলস আর নর্থ পোল, দেখো অল্টারনেট পোল বলতে ঠিক এইটা, NS NS, এটা, হ্যাঁ এটা হয়, এটাই হয়।
and all the four poles are south pole, সবকটা পোল কি সাউথ পোল? না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। টু পোলস ফলো, টু নর্থ পোলস ফলো টু সাউথ পোল, এটা বলেছে যে দুটো নর্থ পোল থাকবে এরকম এরকম, দেন দুটো সাউথ পোল থাকবে, এটা কি হবে? না, এটা হবে না। সবসময় থাকে কি একটা নর্থ পোল তারপর একটা সাউথ পোল, তাহলে কি হবে? একটা সাউথ পোল, একটা নর্থ পোল, সাউথ পোল, নর্থ পোল, অর্থাৎ একটা অল্টারনেট একটা, তাহলে এটা হয়ে যাবে অপশন বি, অল্টারনেট পোলস আর নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। একটা নর্থ পোল থাকলে তার পাশেরটা অবশ্যই সাউথ পোল হবে, তারপরটা আবার নর্থ পোল, তারপরটা আবার সাউথ পোল, একটা অল্টারনেট করে আর একটা থাকবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35, ইন ডিসি জেনারেটর কারেন্ট টু দ্য এক্সটার্নাল সার্কিট ফ্রম দ্য আর্মেচার, একটা আর্মেচার থেকে এক্সটার্নাল সার্কিটে কারেন্টটা কিভাবে যায়? আর্মেচার থেকে এক্সটার্নাল সার্কিট, অর্থাৎ এক্সটার্নাল সার্কিট মানে কি? ব্রাশ। দেখো একটা আর্মেচার রয়েছে, এক্সটার্নাল সার্কিট তো মানে দেখো কন্ডাক্টর হয়ে যাওয়া মানেই কিন্তু এক্সটার্নাল সার্কিট হয়ে যাওয়া, কারণ কন্ডাক্টরের পরে কিন্তু সলিড কানেকশন থাকে, তাই না? তো কন্ডাক্টর হয়ে যাওয়া মানেই সলিড কানেকশন, তো তার আগে পর্যন্ত কে আছে? এখানে কে আছে? এখানে আছে কমিউটেটর, এখানে আছে কমিউটেটর। তো কমিউটেটরের পরে কে আছে? ব্রাশ, ব্রাশ কালেক্ট করছে, তো ব্রাশ, তো তার মানে আর্মেচারের পরে কি? এখানে তো আর্মেচারটা রয়েছে, তো আর্মেচারের সঙ্গে এটা কানেক্ট করা হয়েছে, থ্রু দ্য কমিউটেটর ব্রাশ কিন্তু কানেক্ট আছে, তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? কমিউটেটর। ওকে, নেক্সট, দ্য মেটেরিয়াল ফর কমিউটেটর ব্রাশেস ইজ জেনারেলি, আমরা কোন মেটেরিয়াল দিয়ে কমিউটেটর ব্রাশকে বানাই এবং জেনারেলি সেটাকে ইউজ করি? তো মেনলি যেটা ইউজ করি আমরা সেটা হচ্ছে কার্বন, কার্বন ব্রাশ, কার্বন ব্রাশ আমরা ইউজ করি, বাট কোনো কোনো সময় আমরা কিন্তু কপার ব্রাশও ইউজ করি। কপার ব্রাশ বলতে এটাকে স্পেশালি একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে মেটাল গ্রাফাইট ব্রাশ, মেটাল গ্রাফাইট, মেটাল গ্রাফাইট। তো সেখানে কপার এবং গ্রাফাইটের মিশ্রণ থাকে, সেটাকে আমরা কিন্তু ইউজ করি। এটা কখন ইউজ করি? একটা স্মল মেশিন, স্মল সাইজের মেশিন, স্মল সাইজের মেশিনে আমরা ইউজ করি। অ্যান্ড যখন আমাদের কি করতে হয়? কারেন্ট কালেক্টটা বেশি করতে হয়, স্মল সাইজের মেশিনে কারেন্ট কালেক্টটা আমাদের বেশি করতে হয়, তখন আমরা ইউজ করি মেটাল গ্রাফাইটের ব্রাশ। আদারওয়াইজ আমরা কিন্তু জেনারেলি যেটা মোস্টলি ইউজ করি সেটা হচ্ছে কার্বন ব্রাশ। ওকে, কার্বন ব্রাশ কিন্তু আমরা সব থেকে বেশি ইউজ করি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু, 1 হর্স পাওয়ার সম্বন্ধে আমাদের জানতে চেয়েছে। তো 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। এটা কি? 746 ওয়াট হচ্ছে ব্রিটিশ, ব্রিটিশ ইউনিট, ব্রিটিশ মেথডে হচ্ছে 746 ওয়াট। যদি আমাদের সাপোজ বলতো যে মেট্রিক পদ্ধতি, মেট্রিক ইউনিট কি? মেট্রিক ইউনিটে কত? মেট্রিক ইউনিটে হচ্ছে 735.5। এটা থাকলেও কিন্তু তোমার এটা অপশনে ক্লিক করে আসতে হবে। তো প্রথম কথা হচ্ছে ব্রিটিশ 746 ওয়াট, যেটা আমরা ন্যাচারালি মেনে চলি, 746 ওয়াট, 1 এইচপি ইকুয়ালস টু 746 ওয়াট। আর যদি সাপোজ কোথাও জায়গায় বলা থাকে যে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু ইন মেট্রিক সিস্টেম, ইন মেট্রিক সিস্টেম যদি বলা থাকে, তখন কি করতে হবে? তোমার 735.5 মারতে হবে। ওকে, 735.5 বোঝা গেল। নেক্সট বলছে ইন ডিসি সিরিজ মোটর, কি বলেছে? ইন ডিসি সিরিজ মোটর ইফ দ্য আর্মেচার কারেন্ট, ইফ দ্য আর্মেচার কারেন্ট ইজ রিডিউস টু 50%, দ্য টর্ক অফ দ্য মোটর উইল বি, যদি আর্মেচার কারেন্ট, একটা প্রথমে কি বলেছে যে ডিসি সিরিজ মোটর তার আর্মেচার কারেন্টকে যদি আমরা 50% কমাই, মানে কি 50% কমাই মানে কি? অর্ধেক করে দিই। আইএ কি করেছি? আইএ ইকুয়ালস টু হাফ করে দিয়েছি, আইএ ইকুয়ালস টু হাফ করে দিয়েছি, তাহলে তার টর্ক কত হবে? তো প্রথম কথা আমরা ডিসি সিরিজ মোটরের টর্ক ইকুয়ালস টু কি জানি? টি এ আর্মেচার টর্ক প্রপোর্শনাল টু, এটা হচ্ছে আর্মেচার কারেন্ট তার স্কোয়ার, আর্মেচার কারেন্টের স্কোয়ার। তো আর্মেচার কারেন্ট আমরা কত করেছি? কমিয়েছি কত? হাফ কমিয়ে দিয়েছি, হাফ করেছি মানে হাফ কমিয়ে দিয়েছি, তাহলে হাফ এখন হয়ে গেছে। তাহলে কি হবে? যদি টর্ক আই এ স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়, তাহলে এ এখন কত গুণ কমবে?
আমরা অর্ধেক কমিয়েছি, 1-এর 4 গুণ কমবে, তাহলে 1-এর 4 গুণ কমলে এখন কত থাকবে? এখন আচ্ছা কমিয়ে নয়, question number 38. In a DC series motor, if the armature current is reduced to 50%, the torque of the motor will, ভালো করে দেখবে যে একটা ডিসি সিরিজ মোটরের যদি আর্মেচার কারেন্টটাকে 50% কমানো হয় তাহলে মোটরের টর্কের কি হবে। তো প্রথম কথা, আর্মেচার কারেন্টকে আমরা কি করেছি, 50% কমিয়েছি, মানে কত করেছি, হাফ করেছি, অর্ধেক করে দিয়েছি। তাহলে আমরা কি জানি যে টর্ক TA প্রপোর্শনাল টু IA স্কোয়ার, কার জন্য, সিরিজ মোটরের জন্য। ডিসি সিরিজ মোটরের এটা কিন্তু টর্কের ইকুয়েশন। তো ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে তাহলে কি হবে, দেখো টর্ক আগে যা ছিল, এখন আর্মেচার কারেন্ট কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। আর্মেচার কারেন্ট এখন 50% কমিয়ে দিয়েছি, তার মানে অর্ধেক হয়ে গেছে। তো অর্ধেক হলে তাহলে আর্মেচার কারেন্ট স্কোয়ারের হারে যেহেতু আছে, তাহলে এখন কি হবে, প্রপোর্শনাল টু IA/4। IA যদি বসাই IA/2, যেহেতু অর্ধেক হয়ে গেছে, এইটা মানে কি IA/2 না, তো IA/2 যদি আমরা এখানে বসাই, তার যদি স্কোয়ার করি তাহলে IA²/4 এসে যাবে, IA²/4। তাহলে দেখো যে 4 গুণ যদি এদিকে কমে তাহলে এদিকে কি হবে, 4 গুণ কমবে। যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল, যদি আর্মেচার কারেন্ট 4 গুণ কমে তাহলে টর্কও 4 গুণ কমবে। মানে আমি স্কোয়ারটাকে ধরলাম না, যদি এটাকে অর্ধেক করি, স্কোয়ার টার্মে নিয়ে এসেছি, 4 গুণ হয়ে গেছে। 4 গুণ এই দিকের পার্ট কমে গেছে, তাহলে এই দিকের পার্ট কত গুণ কমবে, 4 গুণ কমবে। তাহলে এখন থাকবে কত, আগে ছিল 100%, তার 4 গুণ যদি কমাই দেখো 25%। ওকে, তাহলে রাইট আনসার এখন হবে যে টর্কও 25% কমে যাবে, মানে কমে হবে কত, 25% থাকবে আর। ঠিক আছে, নেক্সট বলছে দ্য রিপল ফ্রিকোয়েন্সি অফ আ 3-ফেজ 415 ভোল্ট 60 হার্জ ফুল ওয়েভ রেকটিফায়ার। দেখো এখানে একটু ভালো করে দেখবে, অনেকে ভুল করে এটা, সবাই করে কিন্তু এই 3 ফেজের কথাটা ভুলে যায়। ঠিক আছে, আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি 3 ফেজের কথাটা কিন্তু সবাই ভুলে যায়। ভালো করে দেখবে যে যখন আমরা ফুল ওয়েভ রেকটিফাই করি সিঙ্গেল ফেজ, সাপোজ সিঙ্গেল ফেজের কথা বলছি, তাহলে একটা সাইনোসয়েডাল ওয়েভটা কি হয়, দুটো হাফ সাইকেল পজিটিভ হাফ সাইকেলে কনভার্ট হয়ে যায়। তাহলে দেখো পালস কটা জেনারেট হলো, একটা সাইকেলের জন্য দুটো পালস জেনারেট হলো, একটা সাইকেলের জন্য দুটো পালস। যেহেতু এটা সিঙ্গেল ফেজের কথা বলছি, তাহলে একটা সিঙ্গেল ফেজের একটা গোটা সাইকেলের জন্য দুটো পালস জেনারেট হলো। যেহেতু 3 ফেজ, তাহলে একটা সাইকেলের মধ্যে যেখানে আগে একটা সাইকেল হচ্ছিল, সেইখানে দেখো একটা ফেজের পজিটিভ অ্যান্ড নেগেটিভকে পজিটিভ বানিয়েছি, তাহলে একটা ফেজের জন্য এই দুটো, একটা ফেজের জন্য এই দুটো, আরো একটা ফেজের জন্য এই দুটো, আরো একটা ফেজের জন্য এই দুটো। তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 পালস জেনারেট কটা হলো, টোটাল 6টা। কি বললাম, এটা পালস, পালস জেনারেট। পালস জেনারেট কটা হলো, 6টা পালস জেনারেট হলো। তাহলে আগে সিঙ্গেল ফেজের জন্য দুটো পালস জেনারেট হয়েছিল, 3 ফেজের জন্য 6টা পালস জেনারেট হলো। এবারে হচ্ছে রিপল ফ্রিকোয়েন্সি। রিপল ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু পালস জেনারেটেড বা জেনারেটেড পালস ইনটু আমাদের যেটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি। ওকে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি।
তাহলে দেখো আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত 60 হার্জ বলে দেওয়া আছে, তাহলে আমাদের পালস জেনারেট হয়েছে 6টা ইন্টু পালস জেনারেটেড হয়েছে 6টা, আর এটা হচ্ছে তোমার 60 হার্জ। আচ্ছা, তাহলে টোটাল কত হলো 360 হার্জ। ওকে, তাহলে দেখো রাইট আনসার হয়ে যাবে অপশন বি 360 হার্জ। ওকে, ঠিক আছে, তাহলে অপশন কোনটা রাইট হবে 360 হার্জ। তোমরা অনেকে ভুল করছো, এটা দেখলাম যে 60 হার্জ আছে, সেহেতু যেহেতু তোমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার বলেছে, তোমরা কি করছো ডাবল করে দিচ্ছ। ডাবল করলে 120 হার্জ হয়ে যাচ্ছে, না এটা একদমই ভুল। সেটা হচ্ছে আমি কি বললাম যে কটা পালস জেনারেট হচ্ছে আগে দেখতে হবে। সিঙ্গেল ফেজের জন্য 2টো পালস জেনারেট হচ্ছে, 3 ফেজের জন্য 6টা পালস জেনারেট হচ্ছে। তাহলে রিপল ফ্রিকোয়েন্সি কি হবে, রিপল ফ্রিকোয়েন্সি ফর্মুলা হচ্ছে পালস জেনারেট যে কটা হচ্ছে সেইটা ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। আমার কাছে 3 ফেজের জন্য 6টা পালস জেনারেট হচ্ছে, 60 হার্জ যে ফ্রিকোয়েন্সি আছে, সেহেতু রাইট আনসার হয়ে যাবে 360। মাথা থেকে যেন না সরে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, এটা হচ্ছে আজকে আমাদের সেশনের লাস্ট কোয়েশ্চেন। বাকি 40টা কোয়েশ্চেন আমরা কিন্তু নেক্সট ডেতে সলভ করব। ওকে, a fully charged lead acid battery has the specific gravity of, একটা ফুললি চার্জ লেড অ্যাসিড সেলের স্পেসিফিক গ্র্যাভিটি কত হবে। দেখো ফুললি চার্জ লেড অ্যাসিড সেলের যেটা স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হচ্ছে 1.28। এটা হচ্ছে কিন্তু ফুললি চার্জ ব্যাটারি মানে লেড অ্যাসিড ব্যাটারি স্পেসিফিক গ্র্যাভিটি, বাট এখানে ওই অপশনটা নেই, এখানে কি আছে তার নিয়ারেস্ট হচ্ছে 1.25। আচ্ছা, যদি সাপোজ বলে যে ডিসচার্জ অবস্থা, সেটা হচ্ছে 1.13, বাট এর নিয়ারেস্ট এটা নেই, এটা হচ্ছে ডিসচার্জ কন্ডিশন। ডিসচার্জ কন্ডিশন এটা হচ্ছে আপাতত ফুললি চার্জ কন্ডিশন। তো এইটা হচ্ছে অরিজিনাল 1.28। যদি যেখানে পাবে 1.28 সেখানে অবশ্যই মারবে। আচ্ছা, যদি ডিসচার্জ হতো তাহলে 1.13, বাট এটা এখানে নেই, এটা 1.15 দেওয়া আছে, এটা ডিসচার্জ মেনে নেবো আমরা। তাহলে আমাদের কাছে জানতে চাইছে যে ফুললি চার্জ যেটা, সেটা হচ্ছে ফুললি চার্জ 1.25। এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন এ। ওকে,